অবচেতন মনে হয়তো আমরা করে ফেলি যে আমাদের ক্রিকেটের যে আলোচনাগুলো হয় এগুলো সাধারণত আমরা মেল ক্রিকেট নিয়ে সাধারণত করে থাকি। এবং ফর এক্সাম্পল আমরা যেমন দেখেছি হাবিবুল বাশার সুমন যখন কোচেস রোল নিয়ে আলাপ করছিলেন, সেখানেও তাদের যে ডিউটির কথা বলা হয়েছে সেখানে লেখা ছিল যে তারা ডিস্ট্রিক্ট পর্যায়ে অনূর্ধ্ব 14, অনূর্ধ্ব 16, অনূর্ধ্ব 18 ছেলেদের দল গঠন করবেন, দায়িত্ব পালন করবেন, ওখানে মেয়েদের কোনো কথা ছিল না। এটা তার দোষ নয়, বাট তাদের রোলটা আসলে তাই। সেখানে নারী ক্রিকেটের কোনো অবস্থান কিন্তু নেই। মেয়েরা রিসেন্টলি বিশ্বকাপ খেলে এসছে এবং আমাদের দুর্ভাগ্য যে আমাদের খুব ভালো সুযোগ থাকার পরও আমরা একটা ভালো অবস্থান তৈরি করতে পারিনি বিশ্বকাপে। আমি বিশ্বাস করি যারা খেলা বোঝে, খেলা দেখেছেন, তারা সবাই এই কথা স্বীকার করবেন যে আমাদের মেয়েরা বিগত দিনে যেমন ক্রিকেট খেলতো তার চাইতে ভালো ক্রিকেট খেলেছে এই বিশ্বকাপে। এই বিশ্বকাপে দেখে মনে হয়েছে ওরা প্রতিযোগিতা করার জন্য গেছে, জাস্ট পার্টিসিপেট করার জন্য যায়নি। এটা একটা বিশাল চেঞ্জ, কারণ আমি দীর্ঘ সময় ধরে ওদেরকে দেখছি। একটা সময় ছিল ইন্ডিভিজুয়ালি ভালো খেলতে পারলে ওরা খুশি হতো, একটা সময় ছিল মোটামুটি প্রতিযোগিতা করতে পারলে ওরা খুশি হতো, কিন্তু এই বিশ্বকাপে একটু অন্য ভিন্ন রকমের একটা দল দেখেছি। সো কৃতিত্বটা ওদের। কিন্তু সারপ্রাইজিংলি আমরা যদি ওদের শুরুটা কিভাবে হয় একটু ভেবে দেখি, আমরা কিন্তু অবাক হব। আমি জানতাম, তারপরও গতকাল বিথির সাথে একটু কনফার্ম হওয়ার জন্য জিজ্ঞেস করেছিলাম যে যেহেতু একটা কোচিং একাডেমি আছে, কোচিং করায় মেয়েদের, এবং বেশ কিছু লম্বা সময় ধরেই করাচ্ছে, সেটা যে একটা মেয়ে যখন আসে 12 বছর 14 বছরের মেয়ে, ওর কার ব্যাটটা নিয়েও আসে। 99% ক্ষেত্রেই বোধ হয় ওর যা উত্তর বড় ভাইয়ের ব্যাটটা কিংবা পাড়ার কারো ব্যাট, যে ব্যাটটার ওজন ওর যে ওজনের ব্যাট হবার কথা তার চাইতে হয়তো অনেক বেশি, সাইজটা হয়তো বড়, ওরকম একটা ব্যাট নিয়েই ওর শুরু হয়। এবং তার চাইতে ইন্টারেস্টিং, একটা 14 বছর বা 13 বছরের মেয়ের হাত বা আঙ্গুলগুলো কত বড়, ছোট ছোট, কিন্তু খেলার শুরুটা হয় ছেলেরা যে ক্রিকেট বল দিয়ে খেলে সেই ক্রিকেট বল দিয়ে। শুরুতেই অ্যাকচুয়ালি শেষ হয়ে যাবার কথা। যেহেতু আমি কোচ, আমি বুঝি হাউ ইম্পর্টেন্ট ইজ। মিনিমাম উপযুক্ত ইকুইপমেন্ট ছাড়া টেকনিক্যালি ভালো হওয়াটা রীতিমতো অসম্ভব ব্যাপার। কিন্তু ওই অসম্ভবকেই আসলে সম্ভব করেছে আমাদের মেয়েরা, নিজেদের উদ্যোগে, নিজেদের চেষ্টায়। ওরা যে ইনভেস্টমেন্ট করে, যে এফোর্ট দেয়, এবং তার মধ্যে থেকে অনেকে হারিয়ে যায়, কেউ উঠে আসতে পারে। যারা খুব ভাগ্য ভালো, যারা লেগে থাকে, শেষ পর্যন্ত তারা উঠে আসে এবং হয়তো কোনো রকমে এসে ঢাকায় লিগ ক্রিকেট খেলে বা আমাদের ক্রিকেট বোর্ডের আয়োজিত যেসব টুর্নামেন্ট আছে সেখানে অংশগ্রহণ করে। এটা হাতে গোনা, এর অনেকেই কিন্তু এর আগেই ঝরে যায় কারণ ওদের জন্য ওদের শুরুতে যে সহযোগিতাটা দরকার, যে সাহায্য দরকার, যে গাইডেন্স দরকার, সেটা কিন্তু আমরা ওদেরকে দিতে পারি না, দেইনি, এবং সেটা নিয়ে কখনো আমরা চিন্তা ভাবনা করিনি। সো থ্যাঙ্কস টু বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজকে সম্মানিত ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট এখানে আছেন, বোর্ড ডিরেক্টরসরা আছেন, অ্যান্ড অল দি পার্টিসিপেন্টস অফ দিস এক্সট্রিমলি ইম্পর্টেন্ট কনফারেন্স। যে দুদিনের কনফারেন্স আছে, আপনাদের সবাইকে স্বাগতই জানাচ্ছি আজকে সকালে। এই গুরুত্বপূর্ণ বিষয়টা, এটা শুধু মেয়েদের ব্যাপারে যে না, কিছু কিছু ক্ষেত্রে ছেলেদের ব্যাপারে, তবে মেয়েদের ব্যাপারে এটা খুবই প্রকট যে তাদের যেই সুযোগ সুবিধা, তাদের যে শুরু এবং তাদের যে জার্নিটা, সেটা সত্যিকার অর্থে কিন্তু অভাবনীয় রকমের কঠিন। এবং তারপরেও ওরা বিশ্বকাপ খেলে, তারপরেও ওরা দেশের জন্য সম্মান বয়ে নিয়ে আসে। এ নিয়ে আরো বিস্তৃত আলোচনার আগে আমি একটু অতীতে ফিরে যেতে চাই। এটা শুরুটা কোত্থেকে হলো ছোট্ট করে একটু বলতে চাই, কারণ আমাদের তো কোনো অতীত ছিল না একটা সময়। ছেলেরা ক্রিকেট খেলতে অনেক আগেই, দেশ স্বাধীন হবার অনেক আগে থেকেই দেশে ক্রিকেট খেলা হয়েছে, এবং তার ধারাবাহিকতায় কিন্তু স্বাধীনতার পরও ক্রিকেট চলেছে বাংলাদেশে। কিন্তু মেয়েদের ক্রিকেট তো ছিল না, কোনোদিন মেয়েরা ক্রিকেট খেলেনি। জার্নিটা হঠাৎ করে শুরু হয়েছিল, কিন্তু একেবারেই হঠাৎ করে কয়েকজন মিলে
ঠিক করেছিল যে আমরা একটা ক্রিকেট দল করতে চাই, আমরা ক্রিকেট খেলতে চাই। কেমন কেমন করে সেটা হয়েছিল আমি আজকে বলতে পারবো না, কিন্তু এটাও একটা বিগ সারপ্রাইজ যেটা কতগুলো মানুষ কেমন করে ভাবতে পারলো যে আমরা ক্রিকেট খেলতে চাই। এবং সেই ভাবনা থেকেই 80 দশকের শুরুতে ক্রিকেট খেলাটা মাঠে নিয়ে আসেন কতিপয়, হাতে গোনা কতিপয় নারী ক্রিকেটাররা। অবশ্যই তারা ঢাকা কেন্দ্রিক ছিলেন। কোনো অতীত ছিল না, কোনো অভিজ্ঞতা ছিল না, পিছনে তাকানোর কোনো সুযোগ ছিল না যে হ্যাঁ আগে ওরা খেলেছে ওদেরটা একটু দেখে আমরা এসেছি, তাও না। কিন্তু কোনো কালচার ছিল না, কোনো পাত্রে ছিল না যে হ্যাঁ নিচে থেকে খেলে খেলে আমি উপরে উঠে এসেছি, তারও কোনো কিছু নেই। কিন্তু এর কোনোটাই তখন ছিল না, কোনো সুযোগ সুবিধা ছিল না। এবং আমার একটা ভবিষ্যৎ আছে ক্রিকেট খেলে, সেটা ভাবারও কোনো কারণ ছিল না তখন। সো দেয়ার ওয়াজ নো হোপ, বাট স্টিল তাদেরকে এই এত কিছু নাই এর কোনো কিছুই তাদেরকে কিন্তু আটকে রাখতে পারেনি, কোনো কিছুই আটকে রাখতে পারেনি। ক্রিকেটের প্রতি তাদের যে মমত্ববোধ সেটা কেমন করে এসছে আমি নিশ্চিত যে হয়তো তারা ভাইদের ক্রিকেট দেখেছে, তারা আন্তর্জাতিক ক্রিকেট দেখেছে, তারা হয়তো দেখেছে আশেপাশের দেশে মেয়েরা ক্রিকেট খেলছে, সেটা দেখে হয়তো তারা উদ্বুদ্ধ হয়েছে। কিন্তু তারা মাঠে নেমেছে এবং তারা দল গড়েছে, সেই দল ক্রিকেট খেলেছে এবং একসময় কিন্তু আবার সেই ক্রিকেট হারিয়ে গিয়েছিল। কিন্তু তাদের যে শুরুটা, সেই শুরুটার উপরে ভিত্তি করেই কিন্তু আজ আমরা দাঁড়িয়ে আছি এখানে। কিন্তু সেই শুরুটা না হলে আজকে এখানে আমরা নারী ক্রিকেট নিয়ে কথা বলতে পারতাম না এবং নারী ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে পারতাম না। আজকে আমরা সেটা করতে পারছি। নারী ক্রিকেট একটা সুবর্ণ নারী ক্রিকেট আমাদের সামনে আসবে, সেটা নিয়ে আমরা আলাপ করছি। সো সেই দল এটা, এখানে হয়তো অনেকেই আমরা চিনব না, আমি দু একজনকে চিনি। মাঝখানে যিনি আছেন আমাদের শ্রদ্ধেয় কোচ সৈয়দ আলতাফ হোসেন, আমাদের কোচ ছিলেন তিনি আমরা যখন খেলেছি। কিন্তু এর বাইরে যারা আছেন তাদেরকে হয়তো কাউকেই আমরা চিনব না, আটজনকে আমরা চিনব, এদের বাইরে কাউকে আমরা চিনব না। সো লেটস গিভ আ বিগ হ্যান্ড টু দিস পিপল যারা নারী ক্রিকেটের সূত্রপাত করেছিলেন ফ্রম নোওয়্যার। এবং অবাক হওয়ার ব্যাপার, আমি পাইলট আছে, প্রেসিডেন্ট আছে, সুমন আছে, তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। ওই সময় তারা ডানকান ফ্রেন্ডলি ব্যাট নিয়ে বসে আছে। ব্যাপারটা কিন্তু সহজ না, এটা 82 সাল। ডানকান ফ্রেন্ডলি ব্যাট নিয়ে তারা বসে আছে, যেটা আমাদের অনেকের হাতেই তখন ছিল না, কারণ তখন আমরা ক্রিকেট খেলতাম। সো তারা বেশ ভালো একটা প্রিপারেশন নিয়ে মাঠে নেমেছিল এবং তাদের প্রশিক্ষণেরও একটা ব্যবস্থা তারা নিজে করে নিয়েছিল। সো বিগ হ্যান্ডস টু দেম। তারপরে কেমন করে যে আমরা 2018-তে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হলাম, সেটা একটা বড় গল্প। সেটা গল্প কিসের? মেয়েদের মধ্যে যেই স্পৃহা, মেয়েদের মধ্যে যেই ভালো করার যে তীব্র আকাঙ্ক্ষা, এটাই হলো তার ফল। আসলে আমি যেহেতু এই দলের সাথে জড়িত ছিলাম, তখন যেই দলকে হারিয়ে ওরা এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছিল, সেই দল এখন বিশ্ব চ্যাম্পিয়ন। ভারতকে ওরা লিগে একবার হারিয়েছিল, ভারতকে ওরা লিগের ম্যাচে একবার হারিয়েছিল, ফাইনালে একবার হারিয়েছিল। ভারত তখনও বাংলাদেশের চাইতে অনেক শক্তিশালী দল ছিল। কিন্তু আমি এখন মনে করতে পারি যে আমাদের দলের যে আক্রমণাত্মক মানসিকতা ছিল, সেদিন দল হিসেবে, ইন্ডিভিজুয়াল প্লেয়ার হিসেবে আমরা পিছিয়ে ছিলাম, কিন্তু আমাদের যে আক্রমণাত্মক মানসিকতা ছিল, হাল ছেড়ে না দেবার যে মানসিকতা ছিল, সেটাই ওদেরকে চ্যাম্পিয়ন করেছিল। ওরা কিন্তু ফ্লুকে হয়নি সেটা, তারা পাকিস্তানকে হারিয়েছিল ইন দ্য প্রসেস, তারপর দুবার ভারতকে হারিয়ে ওরা চ্যাম্পিয়ন হয়েছিল। সো এটা একটা দারুণ অ্যাচিভমেন্ট, বাট আনফর্চুনেটলি সেই অ্যাচিভমেন্টটাকে আমরা ক্যাপিটালাইজ করতে পারিনি। এই অ্যাচিভমেন্টটাকে আমরা ক্যাপিটালাইজ করতে পারিনি। এরপরে যে কোনো কারণেই হোক, নারী ক্রিকেট নিয়ে যে উদ্যোগ নেওয়ার প্রয়োজন ছিল, যে উদ্যমের প্রয়োজন ছিল, যে এই কাজ করার প্রয়োজন ছিল, সেটা যে কোনো কারণে করা হয়নি। করা হলে আমরা হয়তো আজকে আরো শক্তিশালী একটা দল থাকতো আমাদের। যাই হোক, ফ্রম দ্য স্ক্র্যাচ উই স্টার্টেড। কিন্তু এখন এই মুহূর্তে বাংলাদেশের একটা জাতীয় দল আছে, একটা এমার্জিং দল আছে, একটা আন্ডার-19 টিম আছে। দলগুলো আছে, কিন্তু দলগুলো ইট নিডস এ লট অফ সাপোর্ট সো দ্যাট এটা ইন্টারন্যাশনালি সাকসেসফুল হতে পারে। সেজন্য ইট নিডস এ লট অফ সাপোর্ট। কিন্তু এখন এটা আছে আমাদের, তার মানে একটা স্ট্রাকচারের মধ্যে দিয়ে
আমরা যাচ্ছি, এই মুহূর্তে যাচ্ছি। পাশাপাশি এখন আমরা, এটা শুনে ভালো লাগবে যে আমরা গত বছর আমি দেখেছি লঙ্গার ফরম্যাট ক্রিকেট হয়েছে বাংলাদেশে, যেখানে 3 দিনের খেলা খেলেছে মেয়েরা, উইচ ওয়াজ সো গুড। ওরা 50 ওভারের খেলা খেলে, ওরা 20 ওভারের খেলা খেলে, এবং ওরা বিভিন্ন রকমের কম্পিটিশনসে এখন আছে এই মুহূর্তে। ঢাকা লিগ খেলে, যেখানে 27টা ক্লাব আছে। এই মুহূর্তে 9টা ক্লাব আছে প্রিমিয়ার লিগে, 9টা ক্লাব আছে ফার্স্ট ডিভিশনে, এবং 9টা ক্লাব খেলছে এই মুহূর্তে, বোধহয় খেলা চলছে বোধহয় ওদের কোয়ালিফাইং টুর্নামেন্ট। সো 27টা ক্লাব আছে। ন্যাশনাল কম্পিটিশন হয় 8টা ডিভিশনের মধ্যে, যেমনটা করে ছেলেদের মধ্যে হয়। 8টা ডিভিশনাল টিমের মধ্যে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হয়, সেটা সিনিয়র এবং জুনিয়রদের মধ্যে হয়। একটা সময় ডিস্ট্রিক্ট পর্যায়ে খেলা হতো, আমি যতটুকু জানি, এটার সাথে আমি জড়িত ছিলাম না। পরে এসে দেখেছি যে ডিস্ট্রিক্ট পর্যায়ের খেলাটা বোধহয় হচ্ছে না, এখন সরাসরি বিভাগীয় পর্যায়ের খেলা হচ্ছে। এটা বোধহয় আমাদেরকে কিছুটা হলেও পিছিয়ে দিয়েছে। আমরা যদি রেজিস্টার্ড প্লেয়ারের কথা বলি, অ্যাপ্রক্সিমেটলি এই মুহূর্তে 600 রেজিস্টার্ড প্লেয়ার আছে আমাদের, যারা লিগ ক্রিকেট খেলে, যারা ন্যাশনাল পর্যায়ে কম্পিটিশন করে, এরকম 600 খেলোয়াড় আছে। কিন্তু এর বাইরেও বোধহয় আরও 500-600 খেলোয়াড় আছে যারা খেলতে আগ্রহ প্রকাশ করে কিন্তু সুযোগ পায় না। ওরা হয়তো ডিভিশনাল পর্যায়ে দলে আসার জন্য ট্রায়াল দেয়, পরীক্ষার মুখোমুখি হয়, কিন্তু সিলেক্ট হয় না। কিন্তু তারাও কিন্তু প্রশিক্ষণ নিচ্ছে, রেগুলার প্র্যাকটিস করছে। সো তাদের সংখ্যা যদি ধরি, সেটা হয়তো 1000-1200-তে গিয়ে দাঁড়াবে। বাট রেজিস্টার্ড প্লেয়ার যারা রেগুলার ক্রিকেট বোর্ডের আন্ডারে খেলছে, সেই সংখ্যাটা মোটামুটি 600-র মতো। ন্যাশনাল কন্ট্রাক্টেড প্লেয়ার এখন 15 জন আছে, 15 জন ন্যাশনাল কন্ট্রাক্টেড প্লেয়ার, এবং তার পাশাপাশি 36 জন খেলোয়াড় আছে যাদেরকে আলাদা একটা স্যালারি দেওয়া হয় মান্থলি। এরা সবাই আমাদের প্লেয়ার অফ ন্যাশনাল ইন্টারেস্ট। তারা যাদেরকে বলি আমরা আইডেন্টিফাইড ট্যালেন্টস। এখানে 15-16 বছরের মেয়েরাও আছে, একটু সিনিয়র মেয়েরাও আছে, যাদের মধ্যে সম্ভাবনা আছে ভবিষ্যতে জাতীয় দলে খেলার, বা জাতীয় দল শুধু নয়, আমাদের লোকাল ক্রিকেটেও তারা ভূমিকা রাখে। সো সেই জায়গাটাতেও একটা সংখ্যায়, এটা গত 2-3 বছর ধরে বোধহয়, বা তার কিছু আগে থেকে শুরু হয়েছে, অত্যন্ত ভালো একটা পদক্ষেপ। সো দ্যাট শুধু জাতীয় দলে যারা খেলছে তারা না, তাদের পরবর্তীতে যারা খেলছে তারাও যেন সিকিউর ফিল করে। এই প্রসঙ্গে বলে রাখি যে এটা বোধহয় একটা বড় বাধা, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে ইনসিকিউরিটিতে ভোগা, বিশেষ করে ফিনান্সিয়াল ইনসিকিউরিটিতে ভোগা। তাদের যে ইনভেস্টমেন্ট, তাদের যে এফোর্ট, তার রিটার্নটা তারা তখনই পায় যখন একটা পর্যায়ে এসে তারা খেলার সুযোগ পায়, কিংবা এই ধরনের একটা স্কলারশিপের ফ্যাসিলিটি যখন তারা পায়। এর বাইরে কিন্তু তাদের জন্য কিছু নেই। সো ওই জায়গাটায় বোধহয় ভবিষ্যতে আমাদেরকে ভেবে দেখতে হবে আমরা কি করতে পারি। এবার আমি আসবো যে আমরা কি করতে পারি, আমাদের সামনের দিনগুলোকে আরেকটু উজ্জ্বল যদি আমরা করতে চাই, তাহলে আমরা কি করতে পারি। গ্রাসরুট লেভেলটাকে আমাদের হেলদি করতে হবে। এখন গ্রাসরুট লেভেল বলতে আমাদের কিছু নেই, আদৌ কিছু নেই। কিন্তু আমি একটা প্রশ্ন করতে চাই, আমি জানি না শেষ বা আদৌ হয়েছে কিনা, একটা জেলায় মেয়ের দল, 3টাও না, 2টো মেয়েদের দল নিজেরা ক্রিকেট খেলেছে, এমন কোনো দৃশ্য কি আমরা দেখেছি কিনা? ওকে, একজনের হাত ধরেছেন যিনি, 2জন, ওকে 3জন। আচ্ছা, বোধহয় হয়তো 3-4জন হবেন যাদের ওখানে মেয়েরা ক্রিকেট খেলছে। শুনে ভালো লাগলো। কিন্তু বেশিরভাগ জায়গায় এই ধরনের কোনো খেলারই কোনো সুযোগ নেই, আয়োজন নেই। তার মানে হচ্ছে যে খেলে যে খেলাটা শিখতে হবে, এই সুযোগই ওরা পাচ্ছে না। হয়তো অনেকের আগ্রহ আছে, হয়তো কিছু কিছু প্রশিক্ষণও নেয়, ট্রেনিং করে, কিন্তু ওদের নিজেদেরকে খেলোয়াড় হিসেবে গড়ে তোলার যেই আদিম প্রক্রিয়া, রেগুলার যেই নিয়মটা, মাঠে খেলে খেলা শেখা, সেটার কোনো সুযোগ ওদের একেবারে নেই, আদৌ নেই। সো আমার মানে একটা হেলদি ব্রেইজ আমাদের ক্রিয়েট করতে হবে। আমরা সেটা কেমন করে করব, সেই প্রশ্নটা আমি আপনাদের সামনে রাখছি। আমি আশা করব যে এই মুহূর্তে হঠাৎ করে হয়তো আমরা নারী ক্রিকেটের জন্য, মেয়েদের জন্য আলাদা করে কোচ দিতে পারবো কিনা আমি নিশ্চিত নই। আমাদের এখন জেলা কোচ যারা আছেন তারা একটু করে দায়িত্বটা নিতে পারেন কিনা, এটা বোধহয় আমাদের একটু ভেবে দেখতে হবে। আমি বয়সভিত্তিক ক্রিকেট যারা দেখেন তাদেরকে অনুরোধ করব, তারা যেন তাদের প্রোগ্রামের মধ্যে এই জিনিসটাকে অন্তর্ভুক্ত করেন। ছোট্ট করে হলেও
মেয়েরা যারা মেধাবী ক্রিকেটাররা আছে প্রত্যেক জেলায় তাদের দিকে যেন একটু দৃষ্টিপাত করা হয়, সো দ্যাট তারা যেন উঠে আসার একটা পথ পায় ইমিডিয়েটলি। ইন দ্য লং রান আমাদেরকে অবশ্যই আলাদা করে কোচ নিয়োগ করতে হবে, ইন দ্য লং রান আমাদের অবশ্যই আলাদা করে সুযোগ সুবিধা তৈরি করতে হবে, বাট ইমিডিয়েটলি যেটা আমাদের দরকার হবে, একটা মেধাবী মেয়ে যেন হারিয়ে না যায়, তাকে যেন আমরা উপরে উঠে নিয়ে আসতে পারি, হ্যাঁ, সেই সুযোগটা যেন আমরা হারিয়ে না ফেলি। সো আমার অনুরোধ থাকবে জেলা কোচদের, আপনারা যদি কোনো মেধাবী খেলোয়াড়দেরকে দেখেন আপনারা যোগাযোগ করবেন, তাকে উপরে ওঠার পথটা দেখাবেন। এটাই দ্বিতীয় কমেন্টটাও একই জিনিস, সেটাই আলোচনা করলাম যে একটা পাথওয়ে আমাদের তৈরি করতে হবে ইন দ্য লং রান। পাথওয়ে যেহেতু আমরা ছেলেদের যেমন একটা পাথওয়ে আছে, 14, 16, 18 খেলে ওরা আসে, আমাদের এখন শুধু জাতীয় দল এবং তারপর শুধু আন্ডার 18 একটা টুর্নামেন্ট হয়, কিন্তু আসলে খেলাটা শুরু হয় তার অনেক আগে। সে অনেকেই আগ্রহ হারিয়ে ফেলবে, অনেকে উৎসাহ হারিয়ে ফেলবে, অনেকে ইররেগুলার হয়ে যাবে, অনেকে খেলাটাও ছেড়ে দেবে যখন তাদের বয়স হবে 14, 15, তারা ছেড়ে দেবে খেলাটা, কিন্তু অথচ হয়তো ওখানেই আমাদের অনেক মেধাবী খেলোয়াড় আছে। সো আমরা কিভাবে এই খেলাটাকে আরও ডিপে নিয়ে যাব, আরও আগে ওদের জন্য একটা পাথওয়ে তৈরি করব, এই জিনিসটা আমাদেরকে ভেবে দেখতে হবে। এবং আমি নিশ্চিত যে আমাদের নারী ক্রিকেট এখন যারা দেখছেন তারা এগুলি আস্তে আস্তে ভাববেন যে আরও আগে থেকে কিভাবে আমরা আমাদের ন্যাশনাল ট্যালেন্ট যারা আছে তাদেরকে আমরা উঠিয়ে নিয়ে আসতে পারবো। শুধু ট্যালেন্ট উঠিয়ে নিয়ে আসা না, তাদের জন্য প্রতিযোগিতার আয়োজন করা। কারণ এটা বোধহয় এই প্রসঙ্গে বলে রাখি যে আমরা প্রচুর প্র্যাকটিস করি, আমরা ট্যালেন্ট আইডেন্টিফাই করি, তারপর ট্রেনিং করাই, তাতে কোনো লাভ হয় না। আসলে ক্রিকেট খেলাটা ল্যাবরেটরিতে শেখার জিনিস না। ক্রিকেট খেলাটা খেলে খেলে শিখতে হয়। ফর এক্সাম্পল, আমি ওই দিন দেখছিলাম একটা আমাদের এই ওয়ার্ল্ড কাপ উপলক্ষে ছোট্ট করে একটা আয়োজন করা হয়েছিল ঢাকায়, স্কুলের মেয়েদের ইনফর্মাল ক্রিকেট। তো ওখানে আমি দেখছিলাম স্কুল মিন্স একেবারে নতুন, অল্প বয়সে মেয়েরা। একটা মেয়ে আমার চোখে পড়লো, ওই মেয়েটা তার চমৎকার, সে যখনই বলিং করা শুরু করলো আমি দেখি সে ওয়াক করা শুরু করছে, পজিশন নিচ্ছে। ওই একই মেয়ে, সেম মেয়ে, যখন ফিল্ডিং হচ্ছে, কেউ থ্রো করছে, ও দৌড়ে গিয়ে ব্যাক আপ করছে। সে এই যে একটা ন্যাচারাল সেন্স, গেম সেন্সটা, এরকম অনেক মেয়ে আমাদের নিশ্চয়ই আছে, এবং এগুলি কিন্তু শিখতে হয় খেলার মধ্যে থেকেই। এবং আমি জানি না, আমরা যখন একেবারে ছোট ছিলাম আমাদের খেলা শুরু হয়েছিল 10 ইঞ্চি ইট, আমাদের স্ট্যাম্প ছিল, ভাঙা একটা ব্যাট, এটা নিয়ে আমরা কিন্তু খেলা শুরু করেছিলাম। যখন আমাদের বয়স যখন 6, 7, 8, আমরা এইভাবে কিন্তু ক্রিকেট খেলা শুরু করেছিলাম রাস্তার উপরে। এবং দিজ আর ভেরি ইম্পর্টেন্ট থিংস। এই যে ব্যাকইয়ার্ড ক্রিকেটটা, এটা খুব জরুরি খেলা কিন্তু, কারণ স্ট্রাকচার বা ফর্মাল ক্রিকেট কিন্তু আয়োজন করার ব্যাপারটা সহজ না, কিন্তু অলিগলিতে পাড়ায় পাড়ায় খেলা যেটা ইনফর্মাল ক্রিকেট, এটা খুবই জরুরি। এটা যখন তখন আয়োজন করা যায় এবং এখান থেকে অনেক কিছু শেখার আছে। এখানেও হার জিত হয়, এখানেও রানিং মিডল উইকেট হয়, এখানেও থ্রো করতে হয়, কোন দিকে থ্রো করবে, কোন দিকে ব্যাক আপ করবে, কখন একটা সফট হ্যান্ডে খেলে একটা রান নেবে, এগুলো কিন্তু এইসব খেলার মধ্যে থেকে মানুষ শিখে যায়, এগুলি কোচিংয়ে এসে শেখার বিষয় না। সো আমরা যদি ওই ধরনের খেলাও আয়োজন করতে পারি, ওই ধরনের খেলায়ও যে বাচ্চাদেরকে উদ্বুদ্ধ করতে পারি, আমার মানে অনেক কিছু তারা ওখান থেকে শিখে ফেলবে কিন্তু। সো এই বিষয়টা আমরা মাথায় রাখতে পারি, এটা ছেলে মেয়ে সবার জন্য কিন্তু প্রযোজ্য। কালকে এই জন্য আলাপ হয়েছিল যে প্রত্যেক জেলাতে আমরা নারী কোচ দিতে পারি কিনা বা এরকম, এটা খুবই জরুরি। এটা বলতে এখন সময় এসছে। একটা সময় ছিল যে আমাদের সেই ধরনের এক্সপেরিয়েন্সড খেলোয়াড় ছিল না, বিচ্ছিন্নভাবে আমরা খেলেছি, সেভাবে খেলোয়াড় উঠে আসেনি যারা আম্পায়ার হবে কিংবা কোচ হবে কিংবা ট্রেনার হবে কিংবা ফিজিও হবে এই ধরনের ইয়েতে। বাট এখন বোধহয় আস্তে আস্তে সেটা আসছে। এখনকার জেনারেশনে যারা আস্তে আস্তে খেলাটা ছাড়বে, তারা কিন্তু ভালো লেভেলের ক্রিকেট খেলেই খেলাটা ছাড়বে। এবং সেই ক্ষেত্রে আমাদেরকে কিন্তু টার্গেট করতে হবে কারা এই কাজের জন্য যোগ্য, সেটা কোচিং হোক, বিশেষ করে কোচিং, আম্পায়ারিং তো বটেই, এর পাশাপাশি ট্রেনার হওয়াটাও, সো দ্যাট মেয়েদের ক্রিকেটটা যেন মেয়েরা হ্যান্ডেল করতে পারে। এতে করে যেটা হবে যে মেয়েদের প্রয়োজন কি সেটা মেয়েরা সবচেয়ে ভালো বুঝবে এবং একটা নতুন একটা ডিমেনশন তৈরি হবে। কিন্তু মেয়েদের মধ্যে এই জিনিসটা তো সবসময় বোধহয় আমরা দেখি যে কোনো কিছু না থাকলেও কোনো কিছু বানিয়ে ফেলে তারা।
আপনি ঘরের মধ্যে দেখবেন যে এই আলু আর পেঁয়াজ আর তেল একটু দিয়ে চমৎকার একটা ডিশ তৈরি করে ফেলে কিন্তু, এবং আপনি খুব তৃপ্তি সহকারে খাবেন কিন্তু সেটা। সো আমার মনে হয় যে দে আর ভেরি ক্রিয়েটিভ, এবং এবং তাদের মধ্যে সেই সক্ষমতাটা অত্যন্ত বেশি, এবং ভেরি হার্ড ওয়ার্কিং, ডিটারমিনেশন দারুণ স্ট্রং, এবং এসব কারণেই তারা যদি এইসব দায়িত্বে আসেন, আমার মনে হয় নারী ক্রিকেট তো বটেই, অনেক ক্ষেত্রে তারা ছেলেদের ক্রিকেটেও যোগদান করতে পারে এবং সেখানেও কন্ট্রিবিউট করতে পারে অ্যাজ কোচেস বা অন আদার ক্যাপাসিটিস। শেষের লাইন যেটা আছে, আমি জানি না এটা কবে সম্ভব হবে, বাট এটা খুব দ্রুতভাবে করা দরকার যে অ্যাটলিস্ট এলিট ক্রিকেটার যারা আছে তাদের জন্য এক্সক্লুসিভ ফ্যাসিলিটি তৈরি করা। সেটা একটা একাডেমি হতে পারে, জাতীয় একটা একাডেমি হতে পারে নারীদের জন্য, যেখানে ওদের জন্য আলাদা ট্রেনিং ফ্যাসিলিটি থাকবে, থাকার জায়গা থাকবে, মাঠ থাকবে, রিহ্যাবিলিটেশন সেন্টার থাকবে, জিম থাকবে, সুইমিং পুল থাকবে, এবং সেটা এক্সক্লুসিভলি মেয়েরাই ব্যবহার করবে। এটা হয়তো ন্যাশনাল পর্যায়ে, জাতীয় পর্যায়ে হবে, তবে এলিট শব্দটা এখানে যেখানে আমি ব্যবহার করেছি, এলিট মানে কিন্তু একটা জেলায় কিন্তু সবচেয়ে ভালো যে খেলোয়াড়টা সেই কিন্তু ওই জেলার কিন্তু এলিট। সো জেলার এলিট খেলোয়াড়টাকেও কিন্তু সেইভাবেই হ্যান্ডেল করতে হবে। জেলায় যেই সুযোগ সুবিধাটুকু আছে, সর্বোচ্চ সুযোগ সুবিধা আছে, সেইটা তাকে দেওয়াটা খুব প্রয়োজন। সো দ্যাট ওইখানে তার ম্যাক্সিমাম যতটুকু করা সম্ভব সেটা আমরা করছি, এবং সে তার ইম্পর্টেন্সটা ফিল করতে পারবে যে হ্যাঁ, আমি এই জেলার সবচাইতে গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার এবং আমাকে সেইভাবে ট্রিটমেন্টটা দেওয়া হচ্ছে। তার কনফিডেন্স, তার পার্সোনালিটি ডেভেলপমেন্টটা তখন সেরকমই হবে কিন্তু। সো এটাও খুব গুরুত্বপূর্ণ যে আমরা তাদেরকে একেবারেই জেলা পর্যায় থেকেই হ্যান্ডেল করা শুরু করি। সেটা ছোট ছোট ব্যাপারেও হতে পারে, কিন্তু একটু ছোট করে ওদেরকে স্পেশাল প্রিভিলেজ দেওয়া, তাদেরকে একটু স্পেশালি লক্ষ্য করা, এগুলো ইট মেক্স এ লট অফ ডিফারেন্স, ইট মেক্স এ লট অফ সেন্স। এবং ছোটোবেলা থেকেই ওরা কিন্তু সেই কনফিডেন্স নিয়ে, সেই আত্মবিশ্বাসের ব্যাপারটা খুবই খুবই জরুরি, সেগুলো নিয়ে কিন্তু তারা আস্তে আস্তে বেড়ে উঠতে পারে। আমার এক্সপিরিয়েন্স বলে, এখন আমরা দেখি যে যখনই মেয়েদের খেলার কথা ওঠে মাঠঘাট নিয়ে, আজকাল কিছুটা পরিবর্তন এসছে, বাট আমি একটা লম্বা সময় দেখে এসেছি ছেলেদের খেলাটা শেষ হয়ে গেলে তখন মাঠটা থাকবে, তখন মেয়েরা খেলার সুযোগটা পাবে, এমন একটা কালচার কিন্তু আমি লম্বা সময় ধরে দেখেছি। অনেক চেষ্টা করেও সেটার থেকে বেরিয়ে আসা যায়নি, বাট আজকাল একটু পরিবর্তন হয়েছে। সেটা হায়ার লেভেলে, মিড লেভেলে বা লোয়ার লেভেলে এখনো সেটা আসেনি। সো আমরা যদি চাই যে ওরা বিশ্বকাপে ভালো করবে, আমরা যদি চাই ওরা আন্তর্জাতিক ক্রিকেটে ভালো করবে, তাহলে মনে হয় এই বিষয়গুলোর দিকে আমাদের মনোযোগ দিতেই হবে। কোনো রকমের একটা মাঠ, কোনো রকমের একটা উইকেট দিলাম, যে উইকেটের আগে প্রচুর খেলা হয়েছে, তারপর ওদের টুর্নামেন্টটা হবে লো বা স্লো, একটা টার্নিং একটা উইকেট দিয়ে দিলাম ওদেরকে, মেয়েটার মধ্যে ওদের টুর্নামেন্টটা শেষ করে দিলাম, আমাদের কাজ শেষ হয়ে গেল। এভাবে যদি আমরা চলতে থাকি, আমার মনে হয় না মেয়েদের ক্রিকেট খুব বেশি আগাবে। সো ঠিক একইভাবে মেয়েদের জন্য সেই সুযোগটা দেওয়া উচিত, ভালো একটা উইকেট, ভালো একটা মাঠ যেন ওরা পায় খেলার জন্য। আমরা জানি যে এই মুহূর্তে লোয়ার লেভেলে বলি বা মিড লেভেলে হয়তো সেটা ইমিডিয়েটলি সম্ভব হবে না, বাট একটু উপরের লেভেলে জাতীয় পর্যায়ে যারা খেলে তারা যেন সেই সুযোগটা পায়, এটা আমাদের ইমিডিয়েটলি তৈরি করতে হবে। অদূর ভবিষ্যতে সেটা মিড লেভেল পর্যন্ত আমাদের পৌঁছতে হবে, যেন তারা সেই ধরনের সুযোগ সুবিধাটুকু পায়। ম্যাচ প্লেইং অপরচুনিটি, এটা বোধহয় ছেলেদের জন্য প্রযোজ্য, মেয়েদের জন্য প্রযোজ্য। একটা ক্রিকেট সিজন মানে হচ্ছে 6 মাস সময়, 6.5 মাস সময়, 7 মাস সময়। অনেক সময় হয় যে আমরা স্ট্রাকচার্ড ক্রিকেট খেলি, একটা টুর্নামেন্টই খেললো, সেখানে হয়তো 6টা বা 7টা ম্যাচ খেললো, 20 দিন, 3 সপ্তাহের মধ্যে টুর্নামেন্ট শেষ হয়ে গেলো, এটাই ওর সারা বছরের খেলা, আর কোনো খেলা নেই। তারপর কি আবার যাও সেই প্র্যাকটিস, সেই প্র্যাকটিস, সেই প্র্যাকটিস। এটা যতটা লাভ হয় তার চাইতে বেশি ক্ষতি হয়। আমার মনে হয় আমাদেরকে উপায় বের করতে হবে কিভাবে আমরা আরো ম্যাচ খেলানোর সুযোগ তৈরি করে দিতে পারবো, কিভাবে আমরা লো কস্ট ম্যাচের আয়োজন করে দিতে পারবো, যেখানে 7টা, 8টা বা 10টা ম্যাচের পরিবর্তে ওরা 25টা বা 30টা ম্যাচ খেলবে, একটা সিজন জুড়ে অন্তত 25টা বা 30টা ম্যাচ খেলবে। সো দ্যাট ওই ম্যাচ খেলার মধ্যে দিয়ে ওটা খেলাটা শিখবে। যারা ট্যালেন্ট আইডেন্টিফাই করে তারাও দেখতে পাবে আসলে ইন দ্য লং রান একটা মেয়ে কেমন খেলছে। সিলেকশনের ক্ষেত্রেও তাদের সুবিধা হবে, ট্যালেন্ট আইডেন্টিফাই করার ক্ষেত্রেও তাদের সুবিধা হবে। সো আমার মানে এগুলি খুবই
খুবই জরুরি জিনিস। আমি যেটা বললাম যে লো কস্ট ম্যাচ আমরা কীভাবে আয়োজন করতে পারি, সেটা ডিস্ট্রিক্ট পর্যায়ে হতে পারে, সেটা বিভাগীয় পর্যায়ে হতে পারে, কিন্তু ম্যাচ খেলাতেই হবে। আমাদের অ্যাকচুয়ালি এখন অনেকটা আমরা এমন একটা ইয়েতে চলে আসছি যেখানে ম্যাচ খেলানো মানেই আমরা বিসিবি যেভাবে জাতীয় পর্যায়ে ম্যাচ খেলাই, সেই ম্যাচের কথাটাই আমাদের মাথায় আসে, উইচ ইজ এক্সপেন্সিভ এট টাইমস, এবং সেটা হয়তো সবসময় সম্ভব হবে না এই মুহূর্তে। কিন্তু আমি যেটা বলবো যে লো কস্ট ম্যাচ যদি আমরা অ্যারেঞ্জ করতে পারি, যেখানে ভালো কম্পিটিটিভ এনভায়রনমেন্ট থাকবে, আমার মনে হয় এটা আমাদের ক্রিকেটকে অনেক উপকৃত করবে। সো এটা আমাদের আয়োজন করতে হবে, অনেকটা নিজেদের উদ্যোগেও এটা অনেক সময় আয়োজন করতে হবে। যদি আমরা যদি পারি পাশের ডিস্ট্রিক্টের সাথে একটা ম্যাচ খেললাম, অন রেগুলার বেসিস যদি ম্যাচ খেলি, ঠিক আছে, মাসে দুটো করে ম্যাচ খেললাম পাশের ডিস্ট্রিক্টের সাথে, একটা কম্পিটিটিভ রিলেশনশিপ জন্মায়। কিন্তু আমি পাশের ডিস্ট্রিক্টের সাথে খেললাম, খেলতে গিয়ে আমি হেরে গেলাম, এসে আমি আবার ট্রেনিং করলাম, আমার জিত হলো, আমার রাগ হলো নিজের উপর, কেন আমি হারলাম। 10 দিন ট্রেনিং করে আবার গেলাম খেলতে, 3 সপ্তাহ পরে নেক্সট টাইম গিয়ে জিতলাম। এই যে এই পরিবেশটা, এই কম্পিটিটিভ এনভায়রনমেন্টটা এবং এই যে কম্পিটিটিভ মেন্টালিটিটা, এটা সবচাইতে বেশি প্রয়োজন। এটা আমরা কিন্তু ওই ধরনের লো কস্ট ম্যাচের মধ্যে দিয়ে কিন্তু আমরা আয়োজন করতে পারি। জাতীয় পর্যায়ে আমার মনে হয় মেয়েদের জন্য হাই পারফরমেন্স প্রোগ্রামটা ইন্ট্রোডিউস করাটা খুব জরুরি। আমরা এখন যে পর্যায়ে ক্রিকেট খেলছি, আমরা বিশ্বকাপ খেলে এসেছি, আর কিছুদিন পরে কিন্তু আমাদের দল ভারতে যাবে, ভারতের সাথে একটা সিরিজ খেলতে। সো ভারত একটা বিশাল দল, ক্রিকেট দল, কিন্তু আমরা আমাদের মেয়েদেরকে কি দিচ্ছি, আমরা ওদের কতটুকু তৈরি হওয়ার সুযোগ দিয়েছি যে ওরা ভারতের মতো দলের সাথে খেলবে এবং সমানে প্রতিযোগিতা করবে, এটা আমাদের ভেবে দেখতে হবে কিন্তু। সো হাই পারফরমেন্স প্রোগ্রামটা আমাদের ইন্ট্রোডিউস করা প্রয়োজন, সো দ্যাট আমরা আমাদের মেয়েদেরকে সেই লেভেলে নিতে পারি, তাদের অপটিমাম যেই পটেনশিয়াল আছে সেটাকে পূর্ণ করতে পারি। সো এই জিনিসটা আমাদেরকে ইমিডিয়েটলি করতে হবে। আমি আশা করব যে এই সিজনে আমরা মেয়েদের হাই পারফরমেন্সের একটা প্রোগ্রাম দেখব, যেখানে এলিট ক্রিকেটার যারা আছে তারা এখানে এই ট্রেনিংয়ের অন্তর্ভুক্ত হবে, এবং এরপর ওরা যখন জাতীয় পর্যায়ে খেলবে আরও পরিণত হয়ে জাতীয় পর্যায়ে খেলবে। এবং এর পাশাপাশি বোধহয় এখন সময় এসছে আমরা বোধহয় মেয়েদের জন্য ছোট্ট করে একটা 3টা দল নিয়ে একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টও করতে পারি। এটার প্রপোজাল আমি ইতিমধ্যেই দিয়েছিলাম আমাদের এক বোর্ডে, এবং সেটা সবাই সাদরে গ্রহণ করেছিল। আমরা বোধহয় আস্তে আস্তে এটার দিকে এগিয়ে যেতে পারি। এটা নারী ক্রিকেটকে বোধহয় আরেকটু এগিয়ে নিয়ে যাবে, ক্রিকেটের ব্যাপারে মেয়েদের আগ্রহটাকে আরও বাড়াবে, এবং একটা নতুন কম্পিটিটিভ একটা টুর্নামেন্টেরও সুযোগ তৈরি করে দেবে আমাদের নারী ক্রিকেটারদের জন্য। সো এই সব কিছুর মধ্যে দিয়ে আমরা হয়তো চেষ্টা করতে পারি নারী ক্রিকেটকে আবার ঢেলে সাজানোর জন্য, নারী ক্রিকেট যে আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ সেটা নারীদের সামনে তুলে ধরার জন্য, এবং যেটা খুবই প্রয়োজন। দিস ইজ মাই লাস্ট স্লাইড। 2027-এ আমরা নেপালের সাথে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ হোস্ট করব 2027 সালে, এবং এটা আমাদের বাংলাদেশকে এখন আমরা গত বিশ্বকাপে আমরা দেখেছি এই বিশ্বকাপের খেলাগুলো কিভাবে প্রচারিত হয়েছে সারা পৃথিবীতে, এবং সারা পৃথিবীর মানুষ দেখেছে। আমার মনে একইভাবে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপটাও সারা পৃথিবীর মানুষ দেখবে, এখানে টেলিকাস্ট হবে, এবং সেখানে বাংলাদেশকে দেখানোর সুযোগ হবে আমাদের, এবং আমরা কিভাবে কার্বন ক্রিকেট খেলি সেটা দেখানোর সুযোগ হবে। সো এই বিশ্বকাপে যারা খেলবে, অনূর্ধ্ব 19 বিশ্বকাপে যারা খেলবে, তাদের অনেকেই হয়তো এখনো আপনাদের ডিস্ট্রিক্টে আছে, কেউ হয়তো এই বছরই খুব ভালো খেলবে বলেই সিলেক্টরদের চোখে পড়বে, এবং সেই যে স্কোয়াডটা আছে অনূর্ধ্ব 19-এর বিশ্বকাপে যে স্কোয়াডটা আছে, যেটা নিয়ে আমরা দল তৈরি করব, সেটার মধ্যে হয়তো ঢুকে যাবে। সো আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনাদের হাতে যে মেধাবী খেলোয়াড়টা আছে তার পথটা আপনারা একটু পরিষ্কার করে দেন, সো দ্যাট সে যেন উঠে আসতে পারে এই জায়গাটায়, সে যেন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারে, সে যেন বাংলাদেশের পতাকাকে আরও উপরে নিতে পারে এবং নিজেকেও সম্মানিত করতে পারে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য, এবং ফর বিং পেশেন্টলি লিসেনিং টু মাই প্রেজেন্টেশন। আশা করি যে আপনাদের দিনটা খুব ভালো কাটবে। উইল হ্যাভ আ ওয়ান্ডারফুল ডে টুডে। থ্যাংক ইউ।